আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে যাচ্ছেন বাট বুঝতে পারছেন না কোন মাইক্রোফোনটা আপনার এই মুহূর্তে নেওয়া উচিত। আবার ভিভো, ওপো, শাওমি এই যে ব্র্যান্ডগুলো আমাদের সাথে কাজ করে, কোন ব্র্যান্ড আসলে বেশি টাকা দেয় নাকি দোকানদাররাই বেশি টাকা দেয়? এরকম অনেক অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে যেগুলোর আনসার আপনারা জানতে চাচ্ছিলেন। আই মিন প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি রবিবারে দেওয়ার কথা ছিল, বাট আমি একটু অসুস্থ থাকাতে আমি গতকালকে শ্যুট করতে পারিনি, তাই আজকেই আমরা ভিডিওটা দিচ্ছি। এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, যেমন গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ের ব্যাপারগুলো থাকবে, সব কিছু নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা প্রথম কমেন্টটাতেই চলে যাচ্ছি এবং 152 জন লাইক করেছেন এই জায়গাটাতে। লার্ন একাডেমি, উনি ওনার নামটা লেখেননি, উনি লিখছেন ভাই আপনারা ফোনের রিভিউ করেন কিন্তু বলেন না কেন যে অমুক মডেলের ফোনে ইউটিউবে 1080p এর অপশনে ভিডিও প্লে হবে কিংবা হবে না। আচ্ছা, এই বিষয়টা তো দেখা যায় যে একটু দামি ফোনগুলোর ক্ষেত্রে আসলে আর বলার প্রয়োজন পড়ে না, বাট এখন থেকে আমরা ট্রাই করবো অবশ্যই কম দামি যে ডিভাইসগুলো যেগুলোতে মানে এই ধরনের ইস্যু রয়েছে, 1080p হয়তো প্লে হয় না, সেগুলোতে ডেফিনেটলি বলার জন্য। যদিও বা একদম সব ভিডিওতে যে বলি না এমন না, বেশ কিছু ভিডিওতে বলাও হয়েছে। আরমান ভাইয়া লিখছিলেন ভাই আমার একটা রিকোয়েস্ট, 25K এর মধ্যে টপ 5 গেমিং ফোন নিয়ে একটা ভিডিও দেবেন প্লিজ, লাভ ফ্রম নোয়াখালী। এই কমেন্ট আমার নেওয়ার পিছনে মেইন রিজন হলো এখানেও অনেকগুলো লাইক রয়েছে এবং এই সেম আর কি কমেন্ট আমি অনেকগুলোই পেয়েছি। তো আমরা অবশ্যই 25,000-এর মধ্যে, একদম 25-এর মধ্যেই হবে না হয়তো, আমি 26-27 পর্যন্ত নিব আর এদিকে 22-23 পর্যন্ত রাখবো। এরকম জায়গায় আমরা বেশ কয়েকটা গেমিং ফোন মানে যেগুলো একটু পারফরমেন্স সেন্ট্রিক সেরকম ডিভাইস নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি। তামজিদ ভাইয়া কুমিল্লা থেকে উনি লিখছেন ভাই টেকনো ইদানিং অনেক ভালো করছে কিন্তু সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে ঠিকঠাক ভ্যালু পাওয়া যায় না, অনেক কম দামে সেগুলো সেল করতে হয়। তামজিদ ভাই আপনি কথাটা সত্যি বলছেন। ব্যাপারটা কিছুটা কেমন জানেন, চাইনিজ বাইক বিক্রি করতে গেলে যেমনটা হয়, চাইনিজ গাড়ির ক্ষেত্রে যেমনটা হয়, ঠিক কিছুটা সেরকম। টেকনো হ্যাঁ আগের থেকে অনেক ভালো করছে। যদি আপনারা 19 বা 18 সালের কথা মনে করেন, তখনকার সময় মানুষজন কিন্তু টেকনোর ফোন কিনতেই ভয় করতো, বা 20 সালে এসেও 21 সালে এসেও। বাট এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু 20-25 হাজার টাকার ফোন হিসেবে আমরা টেকনোর ফোন মানে সাজেস্ট করি, আপনারাও নিচ্ছেন। তবে হ্যাঁ এখনও ওই লেভেলের ব্র্যান্ড ভ্যালুর জায়গাটায় চলে যায়নি আর কি, বা যেতে পারেনি। এ কারণে আপনারা আসলে রিসেল ভ্যালুটা কম পান। এটার জন্য হয়তো টেকনোকে আরও কিছুটা সময় দিতে হবে, তারপরেই হয়তো বা টেকনো, ইনফিনিক্স এই ব্র্যান্ডগুলো তাদের রিসেল ভ্যালুর জায়গাটাতেও একটা ভ্যালু অ্যাড করতে পারবে। আসলে মানুষের মাঝে এখনও একটা মানে ধারণা আছে যে টেকনোর ফোন যেহেতু রিকন্ডিশন সেল করছে, কোনো মনে হয় সমস্যা হয়েছে এই জন্যই সেল করছে। এই যে বিশেষের জায়গাটা এটা তৈরি করতে হবে আর কি আগে। মারুফ ভাইয়া খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছিলেন। উনি জানতে চেয়েছেন, আসলে প্রশ্নটা অনেক বড়, আমি জাস্ট বুঝিয়ে বলি উনি আসলে কী লিখছিলেন। উনি জানতে চেয়েছেন এমনটা যে মোবাইল ফোন কোম্পানি কীভাবে মানে প্রেডিক্ট করতে পারে বা ধারণা করতে পারে যে আমার এতগুলো ফোন তৈরি করলে সেগুলো চলার সম্ভাবনা রয়েছে। ধরুন তারা একটা মডেল 5,000 ইউনিট তৈরি করলো, এখন সে কী করে বুঝলো যে এই 5,000 ইউনিটই সেল হবে? আর যদিও বা কোনো কারণে এই 5,000 সেল না হয়ে 4,000 সেল হয়, তাহলে ওই 1,000-এর কী অবস্থা হতে পারে? এটাই ছিল ওনার প্রশ্নের মানে মেইন প্রশ্নটা আর কি। দেখুন মোবাইল ফোনের যে ফ্যাক্টরিগুলো বা যেখানে আসলে মোবাইল ফোন তৈরি করা হয় বা অ্যাসেম্বল করা হয়, সেই জায়গাটাতে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের যে মোবাইল ফোনগুলো ধরুন টেকনোর একটা কোনো মডেল কেমন 40-র কথা বলি যদি আমরা, এইটা কিন্তু মাঝখানে ছিল না মার্কেটে। ওরা যেটা ধারণা করছিল যে মোবাইল ফোনটা হয়তো বা 1 লক্ষ ইউনিট ওরা সারা বছর বা 80,000 ইউনিট ওরা সারা বছর বসে সেল করবে। দেখুন এটা ওদের ধারণা। তো প্রাথমিকভাবে ওরা চিন্তা করলো এখন আমরা আপাতত 40,000 প্রোডাকশন করি, এরপরে যদি লাগে তখন আমরা তৈরি করব। ওরা প্রাথমিকভাবে 40,000 প্রোডাকশন করে, এরপরে মার্কেটের চাহিদা অনেক তৈরি হয়ে যায়। ওদের কিন্তু সব কিছু মানে আমি যদি এভাবে বলি সাস তৈরি করা আছে, হ্যাঁ। তো ওরা চাইলে আবারও প্রোডাকশনে যেতে পারে এবং খুব দ্রুতই প্রোডাকশন নিয়ে আসা সম্ভব। সো ওরা মোটামুটি ওই যে 80,000-এর একটা টার্গেট নিয়েছিল, এরপরে 40,000 তৈরি করে, 40,000 যখন দেখে অলরেডি সোল্ড আউট, এরপরে ওরা খুব শীঘ্রই আবারও প্রোডাকশনে যায় এবং তখন আবার ওরা প্রি অর্ডারে যায়। ঠিক এইভাবে কাজ করে ওরা। একসাথে কোনো কোম্পানি ধরুন ও চিন্তা করছে যে আমি 1 লক্ষ ইউনিট তৈরি করব, বাট 1 লক্ষ একসাথে তৈরি করে না কখনোই। তারা কিছুটা কম তৈরি করে, বাট সব কিছু রেডি রাখে, লাইন রেডি রাখে, যে চাইলে আমি আবারও যাতে প্রোডাকশনে যেতে পারি। এবারে ধরুন যে কোনো একটা প্রোডাক্ট সে ধারণা করলো যে আমার এই প্রোডাক্টটা 50,000 পিস সেল হবে, বাট ও তৈরি করলো কত এই মুহূর্তে 30,000 ইউনিট তৈরি করলো। এখন দেখা গেল 20,000-ই চলতেছে না, 30,000-ও যাচ্ছে না, তার এই যে আরও 10,000 থেকে যাচ্ছে। তখন ওরা নতুন করে প্রোডাকশনে না গিয়ে তখন ওরা কী করে ওই জায়গায় স্টপ হয়ে থাকে এবং ওই যে 10,000 অলরেডি লট হয়ে গেছে, এটা মানে সারা বছর একটু একটু করে ওটা সেল হয়ে যায়, মোস্টলি সেল হয়ে যায়। আর তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ফোন আটকিয়ে যায়। তবে লং টাইমে গিয়ে না কোম্পানি মানে খুব কম মডেলই আছে যেগুলো খুব লং টার্মের জন্য তৈরি করে, খুব বেশি জনপ্রিয় না হলে বা খুব বেশি মানুষের আকর্ষণ না থাকলে ওই ডিভাইসটা তারা খুব বেশিও তৈরি করে না। তো আলটিমেটলি ওই যে স্টক হয়ে যাওয়া বা এই যে প্রেডিকশন করার ব্যাপারটা, এটা খুব একটা ম্যাটার করে না আসলে।
আর এজন্য ওদের তো মার্কেট রিসার্চ টিম থাকে, যারা মার্কেটটা আসলে কীভাবে দেখে, কাস্টমার এন্ড থেকে কী চাচ্ছে এবং অন্য ব্র্যান্ডগুলো সেম রেঞ্জে কীভাবে খেলছে, সেই বিষয়গুলো দেখে ওরা মোটামুটি মার্কেটের একটা আইডিয়া করতে পারে যে আমি এই জিনিস নিয়ে আসলে আমার কয় পিস চলতে পারে। তুষার ইসলাম ভাইয়া লিখছেন, ভাই 15,000 থেকে 20,000 টাকার মধ্যে সেরা স্যামসাংয়ের যতগুলো ফোন আছে তা নিয়ে টপ 5 বেস্ট ফোনের একটা ভিডিও দিয়েন। এই ইন্টারেস্টিং টপিক। আমি তো টপ 5-এর এইরকম বাজেটে অনেক ভিডিও দিই, তবে 15 থেকে 20-22 হাজার পর্যন্ত করা লাগবে, না হলে স্যামসাংয়ের অনেক ফোন পাওয়া যাবে না। তো আপনাদের এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট আছে কিনা কমেন্ট করে জানাবেন তো, তাহলে আমরা অবশ্যই টপ 5 এরকম 15 থেকে 20-22-23 পর্যন্ত একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র স্যামসাংয়ের ফোন থাকবে। শাহাদাত আলভি ভাইয়া লিখছেন, উনি বেশ কয়েকটা প্রশ্ন করছেন, আমি প্রত্যেকটা প্রশ্ন এক একটা করে পড়বো, একটা করে উত্তর দেবো। প্রথম কোশ্চেন হলো, ভাই আপনাদের কি ফোন রিভিউ করার জন্য ব্র্যান্ডরা বেশি টাকা দেয়, যেমন রিয়েলমি, শাওমি, ওপো, ইটিসি, নাকি সবগুলো? লাইক সেটা হতে পারে SMS গ্যাজেটস, অথবা উনি রিও ইন্টারন্যাশনালের কথা লিখছেন, এছাড়াও আরও অনেক শব্দ রয়েছে যাদের সাথে আমাদের কাজ করা হয়। তো কে বেশি টাকা দেয়? এখানে যদি আমি বলি এভাবে, দেখুন ব্র্যান্ড তো ব্র্যান্ড, যে কিনা নিজেই মালিক, যে কিনা এই ফোনগুলো তৈরি করছে, আর অন্যদিকে একজন রিসেলার যে দোকানদার, সে তাদের ওই ফোনটা নিয়ে সেল করে, অনেক সময় বিভিন্ন ধরনের ফোন রাখে। তো এখানে যদি স্ট্রেংথের জায়গাটা দেখেন তাহলে ব্র্যান্ডের হাতে বেশি, তাই তো? এগুলো সুপার কনফিডেন্সিয়াল ব্যাপার, আমি যেগুলো এখন আলোচনা করছি এগুলো আপনারা কোনো ইউটিউবারকে জিজ্ঞেস করলে কেউ বলবে না, তার আয়সা বলবে কি জানেন, না আমরা কোনো টাকা নেই না, আমরা এমনি, মানে পারলে তো আগে এটাই বলতো অনেকে, বাট এগুলো টোটালি মিসকনসেপশন, মানে কি বলবো, মিসলিডিং, মিথ্যা কথা। সবারই প্রোডাকশন কস্ট আছে। এখানে বাংলাদেশের যে বড় বড় রিভিউয়ার আছে যারা, এরা ওই টাকা ইনকামের জন্য যে টাকাটা নিচ্ছে ব্যাপারটা এমন না, আমাদের ইনকাম আরও অনেক জায়গা থেকে হতে পারে, যে কারণে আমাদেরকে দেখবেন কি আরও আলাদা মানে সোর্সিং করতে হচ্ছে, কিছু করার নেই। হয়তো আমাদের ভিডিওর মাঝে দেখবেন মাঝে মাঝে গ্রামীণ ফোনের টুকটাক আমরা কোনো ছোট্ট একটা টপিক বলতে যাই বা একটা ইনসার্ট ঢুকাই, আপনারা হয়তো বিরক্ত হন, কিন্তু কিছু করার থাকে না, কারণ আমাদের তো স্টুডিও চালাতে হচ্ছে। এই যে ব্র্যান্ড থেকে যে আমরা টাকাটা পাচ্ছি রিভিউর জন্য বা দোকান থেকে, এইটা টোটালি আসলে প্রোডাকশন কস্ট হিসাবে চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রোডাকশন কস্টও ওঠে না, টু বি ভেরি অনেস্ট, কিছু ক্ষেত্রে প্রোডাকশন কস্ট উঠেও না। তো হ্যাঁ, এখানে বেশি বা হাই ক্যালিভার আছে হচ্ছে গিয়ে ব্র্যান্ডের। দোকানদাররা যে টাকা পয়সা আমাদেরকে দেয়, এতে করে আমার ভিডিওর কস্টিং কোনোভাবেই উঠবে না, কারণ আমার এখানে ভাই এতগুলো মানুষজন কাজ করছে, মাস শেষে কয়েক লক্ষ টাকা আছে বেতন, তার উপরে এত বড় স্টুডিও, দুইটা স্টুডিও, সব কিছু মিলে যে পরিমাণে কস্টিং, এটা শুধুমাত্র দোকানের যে টাকা সেটা দিয়ে আমাদের কস্টিং উঠবেই না। তাছাড়া অ্যাডসেন্স কী দেয় এটা আপনারা অলরেডি হয়তো বা জানেন, সেখানে ওঠে না, এবং মূলত সে কারণেই আমাদেরকে এই প্রোডাকশন কস্ট নিতে হয়। সো এখন যেটা হয়, ব্র্যান্ডরা চাইলে হ্যাঁ দোকানদারদের থেকে কিছুটা বেশি দিতে পারে এবং তাদের সেইটুক দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, বাট কী বলবো, অনেক কাজটা ভাই, এমনিই বললাম। বাইরের ক্ষেত্রে একটা রিভিউতে যে পরিমাণে রেমুনারেশন ব্র্যান্ড থেকে নেওয়া হয় বা ইউটিউবাররা নেয়, আমরা জাস্ট ওইখানে নাদান শিশু, একদম লিটারেলি শিশু, কিছুই না, আমরা বেশি দূরে না। জাস্ট এই ইন্ডিয়ার কথাই যদি বলি, একজন রিভিউয়ার মানে একটা ভিডিওর জন্য যে পরিমাণে চার্জ করতে পারে, সেই জায়গায় আসলে আমরা একেবারে এন্ট্রি লেভেল। আমরা তো বেশ কিছু ইন্টারন্যাশনাল ইভেন্টে জয়েন করেছি, তাদের কাছ থেকে শুনেছি, ওরা শুই না আমার কাছে এবং তুষার ভাইয়ের কাছ থেকে আমাদের রেমুনারেশন শুই না, জাস্ট হাসে যে কি তোমাদের এরকম বাংলাদেশের সবচেয়ে বড় টেক চ্যানেল, তোমরা এই রেমুনারেশনে কাজ করছো, এরকম ব্লা ব্লা। ওরা ইভেন এটাও বলে যে তোমরা তাহলে কীভাবে কস্টিং, মানে কীভাবে মেনটেন করছো স্টুডিও। এনিওয়ে, পরবর্তী কোশ্চেন, আর সব ক্যাটাগরির ফোনে কি একই পরিমাণ টাকা দেয়? এটা আসলে ম্যাটার করে না, এটা সেম থাকে, এখানে খুব একটা আপ ডাউন করে না কখনোই। তবে অনেক সময় দেখা যায় অনেক ইভেন্ট হ্যাংত্যাং ব্লা, যদি মানে বেশি কিছু থাকে, অনেক সময় একটা ফোন নিয়ে 2টা ভিডিও আসে, আপনারা দেখেন, সেক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হতে পারে। আর তৃতীয় প্রশ্ন, আপনাদের 10 মিনিটের একটি ভিডিও তৈরি করতে গেলে স্টুডিও কস্ট কেমন পড়ে? এটা ডিপেন্ড করে ভাই। 1 মিনিটের একটা ভিডিও করতে গেলেও আমরা কয়েক লক্ষ টাকা নামতে পারে, আবার 10 মিনিটের একটা ভিডিও তৈরি করা অনেক সময় 20-25-30 হাজার টাকাও সম্ভব, সেটাও সম্ভব। এখন এটা ডিপেন্ড করে আপনি একটা ভিডিওতে আসলে কতটুকু টাইম দিচ্ছেন। গতকালকে আমাদের একটা ভিডিও গিয়েছিল, কোনো স্পন্সর নেই, কিছু না, আমি একটা ভিডিও করছিলাম, ওই যে ওটা কী ছিল, ওই ফোনের হিস্ট্রি। আপনারা যারা ভিডিওটি দেখেননি, আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটি দেখার জন্য। মানে ওই ভিডিও দেখলে যারা ফোন পাগলা আছেন বা টেকনোলজি পাগলা আছেন, আপনারা ওই ভিডিও থেকে বের হতে পারবেন না। আমি ডেসক্রিপশনে আর আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হয়। কিছু ভিডিওর জন্য আমাদেরকে আউটডোরে শ্যুট করতে হয়, হায়ার করতে হয়। আমরা যে ক্যামেরা গিয়ার্স ব্যবহার করি 10 লাখ প্লাস, মানে ওই গিয়ার্সের ভ্যালু গিয়ে দাঁড়ায়, তো খরচ হবে না কেন? সো এটাই আর কি। এনিওয়ে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ভাইজান নাম লেখেন, নিউন লিখছে পাবজি খেলার জন্য এবং কন্টেন্ট দেখার জন্য রিয়েলমি P3 কেমন হবে, এটার চার্জ ব্যাকআপ কেমন? ফোনটা বাজারে অনেক হাইপ, তাও এই ফোনটার এখনও কোনো রিভিউ দেন নাই। লাভ ইউ ভাই ফ্রম বরিশাল, আমার
নিজের এলাকার লোকজন। ভাইজান এই ফোনটা বিশ্বাস করেন আমি প্রত্যেকবারই ভাবি এটা রিভিউ দিব বাট একটা না একটা কাজ চলেই আসে। এবং হয়তো বা খেয়াল করেছেন আমাদের কন্টেন্টগুলো আগের থেকে এখানে যে বেশি সময় দেওয়া হচ্ছে এটা আপনারা ভিডিওর এডিটিং সব কিছু দেখে বুঝতে পারেন। সব কিছু মিলে হয়নি, বাট আমি কথা দিচ্ছি এই ফোনের ভিডিও উইদিন 1 উইক আমি দিব, কারণ ফোন অলরেডি আছে, সুতরাং টেস্টিং চলছে, ভিডিও পাবেন। রাশেদ ভাই লিখছেন আইফোনের ব্যাটারি ক্যাপাসিটি কিভাবে ভালো রাখা যাবে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আর কি, আর ম্যানুফ্যাকচারিং ডেটের উপরে কি ব্যাটারি হেলথ লংজিভিটি কি ডিপেন্ড করে, প্লিজ জানাবেন ভাইয়া। ভাইজান মজার ব্যাপার কি জানেন, আমি যে আইফোন প্রতি বছরে কিনি না, আমি তো কিনি বাংলাদেশে একদম প্রথম যেদিন আসে ওই দিনই আমি পেয়ে যাই, হয়তো বা যে কোনোভাবে ইউটিউবার হওয়ার কারণে পাই হয়তো। তো আমার ফোন আমি যখন 1 বছর পরে হয়তো ওটা আবার রিসেল করে ফেলি, মোস্টলি কী থাকে জানেন, 100% ব্যাটারি হেলথ থাকে, কখনো 99%, 98%ও আমি আসতে দেখিনি। আমি তো মোটামুটি আইফোন 11-এর পর থেকে সবগুলি ব্যবহার করছি, তো আমার আর কখনো এটা হয়নি। এটার একটা কারণ আছে, আমার তো আসলে ডেইলি ড্রাইভার 2টা হলেও আপনারা আমার হাতে বেশি এই ফোনটা ব্যবহার করতে দেখেন। এটা একটা জায়গায় যেমন আমি আইফোনটাকে প্রেশার একটু কম দিই, কিন্তু এটাও সত্যি আমি ওই যে মানে ব্যাটারির যে ব্যাপারগুলো যেগুলো একটু মেনটেন করে চার্জ করা উচিত সেভাবে ব্যবহার করার ট্রাই করি। আমি এমন কিছু ব্যবহার করি না যেটা আমার ফোনটাকে খুব বেশি হিট জেনারেট করে। দ্বিতীয়ত আমি ফোনটাকে সবসময় ট্রাই করি না যে একদম 100% চার্জ হোক। তৃতীয়ত আমি ফোনটাকে এমনও ট্রাই করি না যে একদম 0-তে চলে আসুক তারপরে চার্জ করি। তাহলে আমি কি করি, আমি ট্রাই করি এটা 20%-এর মধ্যে আসলে চার্জ করার জন্য। আমি ট্রাই করি এটা 80% এর মধ্যেই মানে শেষ করার জন্য, মানে 90%-এর নিচে 80%-এর মধ্যেই আর কি, 80%-এর আশেপাশেই আমি ট্রাই করি এটাকে খুলে ফেলার জন্য। এটা আপনারা জানেন, এর আগে আমি ভিডিও তৈরি করছিলাম যে এই পদ্ধতিটা ফলো করা উচিত, না হলে ওই ব্যাটারির সাইকেলের যে ব্যাপারটা ওইটা একটু দ্রুত শেষ হয়। তবে বেশ কিছু ব্যাপার আছে, আপনি আসলে ফোনে কোন ধরনের অ্যাপ ব্যবহার করছেন, কোন ধরনের কাজ করছেন, খুব বেশি হেভি হিট জেনারেট করছে কিনা আপনার ফোনটা, আপনি যে কেসটা ব্যবহার করছেন সেটাও ফোনটাকে সারাক্ষণ গরম করে রাখছে কিনা, এ ধরনের অনেকগুলো বিষয় আছে, সেদিকেও বোধহয় একটু নজর দিতে পারেন। আর এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা সারাক্ষণে ব্যাটারিটাকে ড্রেন করতে থাকে, মানে যখন ফোনটাকে রেখে দিচ্ছেন, সেদিকটাতেও মাস্ট নজর রাখা উচিত। আমার মনে হয় তাতে করে ব্যাটারি হেলথ ভালো থাকা উচিত। নাহিদ ভাই লিখছেন স্যাম ভাই মার্সিডিজ আর বিএমডব্লিউ, উনি গাড়ির কথা বলছেন, কোন ব্র্যান্ডকে আমি আসলে এখানে চয়েস করব? এইখানে যদি ওইভাবে বলেন দুইটাই আসলে আমার খুবই ভালো লাগে। দুইটা কেনার আমার টাকা নাই দেখে আমি কিনি না, নাহলে আমি কিনে ফেলতাম। বাট দুইটার মধ্যে আমি একটু বেশি এগিয়ে থাকবো মার্সিডিজের দিকেই আর কি। আমার একটু মানে যদি চালানোর কথা বলি, ওটাই আমার একটু বেশি চালানো হয়েছে। বিএমডব্লিউ ওইভাবে আসলে আমার চালানো হয়নি, আমার খুব একটা এখন পর্যন্ত ভালো লাগে কাজ করেনি, বাট হয়তো বা চালালে ভালো লাগতেও পারে। বেশ কিছু ফিচার্স, বেশ কিছু বিষয়ের কারণে আমার হয়তো বা মার্সিডিজ এখন পর্যন্ত ভালো লাগছে। তবে ইচ্ছা আছে কোনো একটা হয়তো বা একটু নিয়ে দেখা যেতে পারে যে কেমন হয়, সুযোগ যদি আসে কখনো। তারেক ভাই লিখছেন ভাই প্রতিদিন যে গিভওয়েগুলো দিচ্ছেন সেগুলোর রেজাল্ট তো আমরা দেখতে পাই না, ওটা দেখতে পারলে ভালো হতো, কিউএনএ ভিডিওতে বলবেন প্লিজ। কিউএনএ ভিডিওতে বলছি, হ্যাঁ প্রতিদিন যে গিভওয়েগুলো হচ্ছিল এগুলোর রেজাল্ট কিন্তু আমি পরে আরেকটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এগুলোর রেজাল্ট আমাদের যে গ্রুপ, ফেসবুক গ্রুপে ওইখানে ভিডিও আকারে দেওয়া হয়, ওখানে এভরিডে দেওয়া হয়েছে, তো আপনারা কিন্তু ওখানে পাচ্ছিলেন। তবে আজকের ভিডিওতে আমি একটা ব্যাপার বলতে চাই, এই গিভওয়ে আমি আর কন্টিনিউ করব না, আজকের পর থেকে স্টপ। কেন স্টপ করতে চাচ্ছি, কারণ হলো আমরা গিভওয়ের রেজাল্ট দিচ্ছি, ওখানে মানুষজনের কমেন্ট, এখানে বায়াসড অমুক, ভাই আমি কি আপনাদের কাউকে চিনি নাকি যারা কমেন্ট করছেন, নাকি কাউরে ওভাবে মানে দেওয়া হচ্ছে? ওখানে বলা হচ্ছিল ভিডিওতে কি ভুল আছে সেটার আপনারা পয়েন্টিং করে দেবেন কত জায়গায় আছে, মানে কোন ভুলটা আছে কিংবা কত মিনিট কত সেকেন্ডে ভুলটা আছে, এই জাস্ট এটুকু লিখে দিলেই হবে। সেভাবেই তো একজন না একজনকে কাউকে খুঁজে বের করা হচ্ছিল। তো এগুলো নিয়ে দেখলাম যে মানুষজনের মাঝে অনেক ধরনের মানে সমস্যা তৈরি হচ্ছে। মানে আসলে কি দেখেন, সবাই তো পাবেন না, একটা ভিডিওতে এতগুলো কমেন্ট আসে, সেখান থেকে একটা মাত্র মানুষজন পেয়ে যান, তাই না? তো বাকিরা অসন্তুষ্ট হয়। তো চিন্তা করলাম যে এইভাবে আসলে কন্টিনিউ করে লাভ নেই, উল্টা আমাদের এই জন্য একটা ঝামেলা, তার চেয়ে ওটা স্টপ করে দিই। মাঝে মাঝে আমরা যে বড় বড় গিভওয়েগুলো নিয়ে আসতাম, বরং সেটাই থাকুক, সেটাই ভালো। তাতে করে আপনাদেরও হয়তো সুবিধা, তাতে করে আর আপনাদের সমস্যা হবে না যে ভিডিওতে একসাথে কয়েকটা গিফট রাখা যায়। আমি সেভাবে ট্রাই করব আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য আর কি। আর আজকে থেকে তাহলে স্টপ করছি। এতদিন পর্যন্ত যারা গিভের উইনার হয়েছিলেন কারোর গিফটই পাঠানো হয়নি, আমরা উইনার পেয়ে গেছি। আমরা আজকে চিন্তা করছি সবার গিফটগুলো পাঠিয়ে দিব এবং আপনারা অতি শীঘ্রই আপনাদের গিফটগুলো পেয়ে যাবেন। এবং রিকোয়েস্ট করবো যারা গিফটগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের গ্রুপে একটু শেয়ার করেন, একটা পোস্ট দিন, তাহলে বাকিরাও বুঝতে পারবে যে আসলেই আমরা গিফট দিলে এগুলো মানুষজন পায়, এমন না যে হুদাই এই আর কি। ফরাদ ভাই লিখছেন স্যাম ভাই আপনার ভিডিওগুলো সবসময় আলাদা লেভেলের হয়, আপনি যেমনভাবে কথা বলেন আর বুঝিয়ে বলেন মনে হয় একদমই নিজের কাছের একজন ভাই বলছেন। চালিয়ে যান ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা।
ফার্স্ট অফ অল ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং দ্বিতীয়ত এই কমেন্ট আমি নিয়েছি কেন, দেখুন উনি আমাকে নিয়ে ভালো ভালো বলছে বলেই আমি নিয়েছি তা নয়, বরং আমি বলবো যে ভাই আমাদের যখন কোনো ভুল হয় বা মনে হয় যে আপনাদের যে স্যাম ভাইয়ের ভিডিওতে এই জায়গায় ইমপ্রুভমেন্ট আসলে আমাদের জন্য ভালো হয়। দেখুন আমরা ভিডিও তৈরি করি কিন্তু আপনাদের জন্য, আমার জন্য না। আমার ভিডিও আমি নিজে অনেকগুলো দেখিই না, জাস্ট মানে হয়তো বা চেক করার জন্য একবার দেখা হয় ওটুকুই। কিন্তু আপনারা তো দেখছেন, তো আপনাদের কিভাবে ভালো লাগে, কোন কাজটা করলে ভালো লাগে, যেটুকু আমার দ্বারা সম্ভব অ্যাটলিস্ট ওইটুকু রিকোয়েস্ট আপনারা করবেন। সবসময় তো ভালো ভালো কমেন্ট আপনারা করেনই, কিন্তু আপনারা সাজেশনও দেবেন। আপনাদের থেকে আমরা সাজেশন নিতে চাই, টপিকগুলোও নিতে চাই, যে এই টপিকে ভিডিও বানান, ওই টপিকে ভিডিও দেন, এই বিষয় নিয়ে ভিডিও দেন, তাহলে কিন্তু আমার জন্য একটু ইজিয়ার হয়। আমার চয়েসে ভিডিও না দিয়ে আপনার চয়েসে ভিডিও দিলে ওইটা আপনার বেশি কাজে লাগবে। সো ওইটাও একটু জানাবেন। লিটন ভাই লিখছেন, স্যাম ভাই আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছি, তো কেমন মাইক্রোফোন ভালো হবে বলেন তো? লাভ ফ্রম আপনার দাদা বাড়ির পিছন থেকে। ও ওয়াও ওয়াও জোস। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো, এই মুহূর্তে না আসলে আমার মনে হয় এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন নিলেই ভালো। যদি আমি জানি না যদিও আপনি আসলে ইনডোরে একদম স্টুডিওতে বসে কোনো শ্যুট করবেন কিনা যেখানে শুধুমাত্র ভোকাল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কন্ডেন্সার মাইক্রোফোনের দিকে যেতে পারেন। বাট যদি এমনটা মনে হয় না আমি আউটডোরেও শ্যুট করব, আমার এমন পসিবিলিটি আছে, এবং আউটডোরে যখন শ্যুট করব তখন সেখানে অনেক শব্দ নয়েজ থাকতে পারে, তাহলে মাস্ট গো ফর এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন। এবং কম দামে এখন অনেক ভালো ভালো মাইক্রোফোন চলে আসছে। যদি আপনার বাজেট থাকে 15-র আশেপাশে, তাহলে আমি বলবো আপনি এই যে এটা নিতে পারেন। এটা কি হলিল্যান্ডের, ওদের তো ছোটো ছোটো বেশ কয়েকটা আছে, M2 আরও বেশ কী যেন আছে, এগুলো দেখতে পারেন। আইদার আপনি বয়ার দেখলাম কম দামে পাওয়া যায়, রোডেরও বোধহয় একটা 7,000 টাকার আশেপাশে পাওয়া যায়, সেইগুলোও আপনি দেখতে পারেন। সো ওয়্যারলেস নিলে বোধহয় ওখানে ভালো হবে। এরপরে যে ভাইয়া কমেন্ট করছেন উনি তো ওনার নামটা লেখেননি, উনি লিখছেন ভাই বিয়ে করবেন কাকে, রিপ্লে চাই। ভাই আমি বিয়ে কাকে করবো এটা আজকে আমি বলে দিবই, মানে এই প্রশ্ন এত দিন ধরে শুনছি, কাকে বিয়ে করছি এটা বলবোই আজকে। আপনি ভাইয়া শিওর থাকেন আমি একটা মেয়েকে বিয়ে করবই, অবশ্যই একটা মেয়েকে বিয়ে করবো। বিপ্লব ভাই ইলেকশন, স্যাম ভাই কম্প্যাক্ট ফোনের মধ্যে কোনটা বেস্ট হবে? বেস্ট ব্যাটারি, বেস্ট ব্যাকআপ অ্যান্ড ডিসপ্লে মাল্টিমিডিয়ার জন্য OnePlus 13s আর Vivo X200 FE। আমি X200 FE এখনও ব্যবহার করিনি, বাট আমি যতটুকু দেখেছি সব কিছু মিলে আমি না কেন যেন একটু ওই দিকেই চলে যাব, X200 FEর দিকে। আমি তারপরেও এটা নিয়ে যখন রিভিউ করব আপনাদেরকে আমি আরও ইন ডিটেইলে জানাতে পারবো নিশ্চয়ই। কায়ুম ভাই লিখছেন, ভাই যেসব ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকে না, সেসব ফোনে টাইপ সি হেডফোন দীর্ঘদিন ব্যবহার করলে কি ফোনের কোনো ক্ষতি হবে? না ভাইয়া, ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই। টাইপ সি দীর্ঘদিন টিকে, এটা আপনারা জানেন। আগে মাইক্রো ইউএসবি প্রচুর নষ্ট হতো কিন্তু আমাদের, বাট টাইপ সি দেখুন কয়জনের ফোনে নষ্ট হয়েছে, কমেন্ট করে জানান তো, আমি একটু এইখান থেকে একটু জেনে নিই যে আসলে টাইপ সি এর কী অবস্থা। আপনাদের কারোর ফোনে টাইপ সি এমনি এমনি নষ্ট হয়ে গিয়েছে কিনা, বা দীর্ঘদিন ব্যবহার করছে, কতদিন ব্যবহার করছেন এটাও জানাবেন, যে কতদিন পরে গিয়ে নষ্ট হয়েছে, তাহলে এই ব্যাপারটা একটু বুঝতে পারতাম। আরাফাত আলী ভাই লিখছেন, QCY HT15 TWS কেমন হবে প্লিজ বলবেন। ভাই ওই দামের মধ্যে বেশ ভালো একটা জিনিস। ওই দামে আপনি আসলে কী বা আছে, যদি মার্কেটে অন্য যারা কম্পিটিশন দিচ্ছে তাদেরকে দেখেন, সে জায়গায় এইটা আছে। আর একটা আছে ওই যে এখন ওটার দাম কমেছে আর কি, সাউন্ডপিটসের একটা আছে না, T3 মেবি, ওটাও ভালো। তবে আপনি এই দুইটার মধ্যে একটা দেখতেই পারেন, কিন্তু এইটা আবার কথা বলার জন্য একটু এগিয়ে থাকে আর কি, HT15টা। এমডি শিভাদ মৃধা ভাই লিখছেন, ভাই আপনি মোবাইল কেনার জন্য যে সবগুলো সাজেস্ট করেন সেগুলো কি বিশ্বস্ত? আমরা কি তাদেরকে বিশ্বাস করে ফোন কিনতে পারি? দেখুন, আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি যার সম্বন্ধে কিছুই জানেন না তাকে কি করে বিশ্বাস করবেন? এই কথা আমি এত স্ট্রংলি বলছি অন্য একটা কারণে। আপনি আমাকে এসে ধরতে পারবেন, আমাদের গ্রুপ রয়েছে, সেই জায়গায় এসে আপনি যখন কথা বলবেন যে স্যাম ভাই আমি অমুক জায়গা থেকে একটা ফোন কিনেছিলাম, ওরা সেই সার্ভিসটা দিচ্ছে না এখন, বা এই সমস্যা, ওরা দিতে বাধ্য। কারণ আপনি যখন জানাবেন তখন আমরাই গিয়ে তাদেরকে বলতে পারবো। মানে আমরা যে কারোর সাথেই কিন্তু মানে আসামাত্র কাজ করছি না। ভাই আমি আমার চ্যানেলে যদি ডেইলি 10টা ভিডিও দেই এবং সবগুলো স্পন্সরশিপের, এরকম স্পন্সরশিপ আমার কাছে এভরিডে আসে, জাস্ট আমরা রিজেক্ট করছি। একটা জিনিস খেয়াল করবেন, আমরা নতুন কারোর সাথে তেমন একটা কাজ করছি না, খেয়াল করছেন কিনা? কারণ হচ্ছে কি, এতগুলো সামলানো সম্ভব না। ওই আফটার সেল সার্ভিস, আপনাদের সার্ভিস, সব কিছু ওইভাবে তাদেরকে আমরা চিনিই না, ভালো একটা জানি না, ইচ্ছা করে এখন আর নতুন কারোর সাথে কাজ করতে যাচ্ছি না, কাজ কমিয়ে দিয়েছি। যেটা করবো সেটা ভালোভাবে করবো, এরকম একটা ব্যাপার। এবং যাদেরকে চিনি এবং আমি জানি যে ওনাকে আমি মেনটেন করতে পারবো, উনি যদি কোনো একটা ভুল করে আপনারা আমাকে জানান, ওনাকে আমি ধরতে পারবো। যাকে আমি খুব বেশি চিনিই না, সে 2-1টা কাজ করে আমার সাথে পালাবে, এরপর আপনাদের সাথে ফ্রডগিরি শুরু করবে, তখন তো আমি ঝামেলায় পড়ে যাবো। এই জন্য দেখবেন আমরা নিত্য নতুন এরকম কাজ করছি না, একদম কয়েকজনের সাথে লেগে এভাবে কাজ করা হচ্ছে। বিষয় হচ্ছে এটাই। নোমান ভাই একটা দারুণ প্রশ্ন করছেন, উনি জানতে চেয়েছিলেন এই যুগে এসে আমি এআইয়ের উপরে কতটা আকৃষ্ট, আর এআই সত্যি কি আমাদের উপর ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে, আপনার কি মনে হয়? দেখুন, আমি আকৃষ্ট বলবো না, আমি এর উপরে মোটেই আকৃষ্ট না, বাট
এআইকে আমি ইউটিলাইজ করছি আমার বিভিন্ন কাজে। এআই আমার লাগছে। আমার রিসেন্ট অন্তত 10-15টা থাম্বনেল যদি দেখেন বুঝতে পারবেন এগুলো এআই জেনারেটেড, যেটা আমার কাজকে একটু সহজ করে দিয়েছে। আমি কিছু কিছু ভিডিওতে অনেক সময় কিছু ভিজুয়াল অ্যাড করি যেটা আমার এআই হেল্প করে। কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন আমি ইংলিশে অনেক ভালো না, তখন আমার এআই আমাকে হেল্প করে। তারপরে ধরুন যে এরকম রেগুলার বেশ কিছু টাস্ক আমাকে এআই করে দিচ্ছে যেটা আমার সত্যিই কাজে লাগছে এবং আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এসে আমাকে হেল্প করছে। ইটস ট্রু। সো আমি এটাকে ইউটিলাইজ করছি। এখন যদি বলেন যে এআই মানুষের জন্য খারাপ কিছু নিয়ে আসবে কিনা, দেখুন ফোন যখন আসছিল তখন সবাই বলছিল এই স্মার্টফোন মানুষকে খারাপ করে দেবে, অমুক করে দেবে, তমুক করে দেবে। প্রকৃতপক্ষে কি স্মার্টফোনই একদম খারাপ করে দিচ্ছে? আপনি আমি ইউজারে যদি খারাপ হয়ে থাকে, আমাদের মেন্টালিটি এমন থাকে, তাহলে আমরা ওটা আসলে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যেতেই পারে। মানুষ কিভাবে বুঝাই, এখন একটা সময় ছিল যখন ভিডিও দেখা যেত ফোনে, তখন মানুষ ওই ধরনের ভিডিওতে আসক্তি হচ্ছিল। আমি এটাই বললাম, জাস্ট এর বেশি না যে আপনি বুঝতে পারছেন। তো ধারণা করে নিচ্ছিল সবাই যে এই ফোনে মানুষজন শুধু এই ভিডিওই দেখবে, এই ধরনের কিছুই দেখবে, এতে আসক্তি তৈরি হবে। বাট সত্যি করে বলুন তো, এই যে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কারোর ফোনে কি ওই জাতীয় কোনো ভিডিও এখন আছে? নেই, কারণ আপনি ওটা দেখেন না, দেখার কথাও না। কিন্তু ফোনটা আপনার রেগুলার লাইফে কাজে লাগছে, এটুকুই তো। তো এটা ইউজার টু ইউজার ভ্যারি করবে। এআই মানুষকে অবশ্যই খারাপ জায়গায় নিতে পারে, খারাপ কিছু কাজে ব্যবহারও হবে। একই সাথে আমার মনে হয় উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন আছে। এখন এইটা হচ্ছে আমাদের স্কুল কলেজে আমার মনে হয় এখনই শুরু করে দেওয়া উচিত যে এআইকে কিভাবে মানুষের কল্যাণে আসলে ব্যবহার করা যায়। অলরেডি চায়না বা বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে ওরা কিন্তু ক্লাস 4-5 থেকে শুরু করে দিয়েছে এআই এর ব্যবহার। তো ভালো ব্যবহার, সেই জায়গায় বোধহয় আমাদেরও যাওয়া উচিত, বা সেভাবে আগালে আমার মনে হয় না এটা খুব একটা সমস্যার কারণ হবে। বাট থ্রেট তো থাকবেই। এরই মধ্য দিয়ে শেষ করবো আজকের প্রশ্নোত্তর পর্ব। আমি জানি অনেক প্রশ্নের মাঝে এই কয়টা প্রশ্ন আসলে কিছুই না, বাট আপনারা গিয়ে একটু খুঁজে দেখেন, আমি অনেক প্রশ্নের উত্তর কিন্তু ওখানে দিয়েছি। আমি আবারও দেওয়ার চেষ্টা করব। মাঝে একটা ব্যাপার হয়তো খেয়াল করছিলেন, আমরা কমেন্টের খুব বেশি রিপ্লাই করতে পারতাম না, মানে একটু ব্যস্ততার কারণে সব কিছু মিলে। বাট আমরা এখন আবার চিন্তা করছি যে আজকের পর থেকেই আমরা আপনাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো একটু বেশি বাড়িয়ে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট সবাইকে তো দিতে পারবো না এটা জানি, কিন্তু যতটুকু পারা যায় আগের থেকে আবার একটু মনোযোগী হওয়ার ট্রাই করছি আর কি। সবাই তাহলে ভালো থাকবেন। আর যেটা বলছিলাম, ওই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন, ভালো লাগবে আশা করছি।